মানে হয়েছে কি, আমি একটা জিনিস বলি যে এই ক্ষমতাসীনরা, শেখ হাসিনার নেতৃত্বে যারা ক্ষমতা আছে, এরা কোনো একটা লক্ষ্য হাসিল করবার জন্য একটা পথে হাঁটে না, তারা চারিদিক থেকে একসঙ্গে হাঁটে। হুম, মানে যে মিডিয়া কন্ট্রোলের কথাটা আপনি বললেন, এমন না যে তারা শুধু ডিজিএফআই কে দিয়ে বা এনএসআই কে দিয়ে মিডিয়াকে ফোন করে ধমক দিয়ে হুমকি দিয়ে তারা কন্ট্রোল করছে, তা না। তারা কন্ট্রোলটা কিভাবে করেছে আপনি দেখেন। প্রথমত বিএনপি ক্ষমতায় থাকতে যে অল্প কয়েকটা মিডিয়া দিয়ে গিয়েছিল বিএনপির নেতাদেরকে, মানে বিএনপির মিডিয়া ম্যানেজমেন্ট আর এদের মিডিয়া ম্যানেজমেন্টটা দেখেন। কন্ট্রোল বিএনপিও করতে চেয়েছে, আনাড়ি, তাই পারে নাই। এমপি মুশফিকুর রহমানকে একটা টেলিভিশন দিয়েছিল, নাম দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার কসবার এমপি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, সাবেক সচিব, বিএনপির এমপি। তিনি এই টেলিভিশনটা বিক্রি করলেন আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর কাছে। বুঝতে পেরেছেন? বিএনপির আরেক নেতা মির্জা আব্বাসকে দেওয়া হয়েছিল বৈশাখী টেলিভিশন, তিনি সেটা বিক্রি করে দিলেন ডেস্টিনির কাছে। আলটিমেটলি টেলিভিশনটা আওয়ামী লীগের একদম ক্যাডাররা চালায়। আচ্ছা হুম, দেখেন, আর টিভি বিএনপি দিয়েছিল মোসাদ্দেক আলী ফালুকে, তিনি এটা বিক্রি করে দিয়েছেন এখন আওয়ামী লীগের এমপি মোর্শেদ আলমের কাছে। মানে বিএনপি কিছু মিডিয়া দিয়েছে আনাড়ি হাত, মানে খুব সুপরিকল্পিত ভাবে দেয়নি। তো সেই টেলিভিশনের বড় অংশ এভাবে, আরো আমি বললে অনেকগুলো হয়তো বলতে পারবো, রেডিওর লাইসেন্স দিয়েছিল, সেগুলো কোথায় কার কাছে আছে জানেন। তো এটা আর আওয়ামী লীগের লোকেরা সেগুলো তো কেনে নিয়েছেই। এই 15 বছরে আওয়ামী লীগ টেলিভিশনের লাইসেন্স বলেন, পত্রিকার ডিক্লারেশন বলেন, একেবারে হার্ড করে আওয়ামী লীগের ছাড়া কাউকে দেয়নি। এবং এই প্রতিষ্ঠানগুলো চালানোর দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, ভুলক্রমেও আওয়ামী লীগ করে না এমন কাউকে কোনো দায়িত্বে রাখা হয়নি। এই যে সমস্ত টেলিভিশনের নতুন লাইসেন্স বা মালিকানা দেওয়া হয়েছে, কিংবা বিএনপির লোকদের কাছ থেকে যেগুলো কিনে নেওয়া হয়েছে, একেবারে রক্ত পরীক্ষার মতো পরীক্ষা করে করে যারা কোনোভাবেই ডিজিএফআই এর ফোন না পেলেও তারা সাংবাদিকতা করবে না, তারা এই সরকারকে সার্ভ করবে, এ ধরনের লোকেরাই কিন্তু প্রায় সব টেলিভিশনের দায়িত্বে আছে। মানে আমি এই জন্য বললাম যে ডিজিএফআই ফোন না করলে অটোমেটিক্যালি এই এই প্রতিষ্ঠানগুলো এদেরকে সার্ভ করবে। ধরেন এই যে দুটার কথা বলি, সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশন, যে দুটো এখন মানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য বা ঢেকে দেবার জন্য। তো হুম। আরেকটা জিনিস দেখেন, এই যে সময় টেলিভিশন সম্পর্কে একটু বলি, এটা আমাদের কলিগরা ওখানে কাজ করে, এখন আমার উপরে ক্ষিপ্ত হবে, কিন্তু এই তারা কথাটা একটু আজ রাইট, একটু আজকে বলেন আপনার তো এখানে আমি কিভাবে একটা তারা। কথা বলি শুনেন। হুম। সময় টেলিভিশনের ইউটিউব সাবস্ক্রিপশন 24 মিলিয়ন প্লাস। 24 মিলিয়ন মানে কত আপনি বলেন যে অনেক, অনেক। আড়াই আড়াই বাংলাদেশের কোটির এর চেয়ে উপরে। বেশি মনে হয় কারো কারো নাই। আচ্ছা, এত সস্তা। এখন এই 24 মিলিয়ন লোকের মধ্যে আপনি নিশ্চিত থাকেন অ্যাটলিস্ট 22 মিলিয়ন হচ্ছে আওয়ামী বিরোধী লোক, কোনো সন্দেহ নাই। তো তারা কিভাবে এই 22 মিলিয়ন আওয়ামী বিরোধী লোককে সাবস্ক্রাইবার বানালো, এটা খুব ইন্টারেস্টিং, এটা জেনে রাখবেন এবং আপনার দর্শকরা শুনলে কাজে লাগবে। তারা হুম, হলো খুব মজার মজার ভিডিও বানায়। আর বাংলাদেশের মানুষের যে একটা সেন্টিমেন্ট আছে, প্রো রাশিয়ান, পুটিনের প্রতি এক ধরনের সফট কর্নার, এন্টি আমেরিকান, হুম, প্যালেস্টাইন ইস্যুতে আমেরিকাকে গালাগালি করা, তারা খুব পরিকল্পিতভাবে এই ধরনের প্রচুর ভিডিও বানায়। তো বাংলাদেশের এই যে তৌহিদি জনতা, এরা ভাবছে আরে এটাই তো ইসলামের পক্ষের চ্যানেল, মুসলমানদের পক্ষের চ্যানেল, তারা দলে দলে এটা সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো দেখার জন্য, বুঝছেন তো। এই করে করে এই সময় টিভি এবং একাত্তর টিভি এই কাজ করে। একাত্তর টিভির সাবস্ক্রিপশন এত না, কিন্তু তারপর বিশেষ বাংলাদেশের জনগণ আসলে এসব ব্যাপারে অত সচেতন না। মানে আমি এটা সাংবাদিক হিসাবে লক্ষ্য করেছি যে এদের কার রাজনৈতিক ভূমিকা কি। হ্যাঁ, আপনি হুম। যদি দেখেন ওই যে আরেকটা টেলিভিশন আছে কি, ডিবিসি, ডিবিসি একটা আছে, তাদেরও বেশ ভালো সাবস্ক্রিপশন আছে, এবং এরা সব পরিকল্পিতভাবে এইভাবে এই কাজ করে। আপনাকে পত্রিকার কথা বলি, সাম্প্রতিক সময়ে একটা পত্রিকার ইউটিউব চ্যানেল খুব জনপ্রিয় হয়েছে সাগর, এটা হলো কালবেলা। হুম, জানেন এটা আপনি? হুম, হুম। কালবেলা পত্রিকার সম্পাদক আমাদের বন্ধু সন্তোষ শর্মা, আর এটার মালিকদের মধ্যে একজন হলো এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার স্ত্রী এটার বোর্ড অফ ডিরেক্টরসে আছে। তো হুম, এই ইউটিউব চ্যানেল কিভাবে জনপ্রিয় হয়েছে আমি একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। আজ থেকে কয়েক মাস আগে একজন আলেম মারা গেছে, মাওলানা লুৎফুর রহমান, খুব হুম, পপুলার ছিলেন, বয়স্ক একজন লোক। হুম, খেয়াল করি এই কালবেলা পত্রিকার ইউটিউব চ্যানেল মাওলানা লুৎফুর রহমানকে গ্লোরিফাই করে ডজন খানেক ভিডিও বানিয়েছে, তার ইতিহাস, তার বেড়ে ওঠা, তার জনপ্রিয়তা, তিনি কত বড় আলেম ছিলেন। মানে যারা মাওলানা লুৎফুর রহমানের অনুসারী বা অনুরাগী, তারা দেখলো আরে এইটাই তো আমাদের আসল জায়গা। তারা কালবেলা সাবস্ক্রাইব করে, সবাই কালবেলা যে সমস্ত ভিডিও, আপনি দেখবেন কালবেলায় তারা করে কি, তারা 10টার মধ্যে 9টা ভিডিও দেবে আপনার মনের সঙ্গে মিলে যাবে, আর একটা ভিডিও দেবে তাদের পারপাস সার্ভ করার জন্য। মানে এইভাবে তারা আগায় আর কি। তো
তো বাংলাদেশের মিডিয়া মিডিয়া নানা ধরনের মেরুকরণ হচ্ছে, এগুলা নিয়ে দীর্ঘ হুম আলোচনা করা যাবে, আজকে আর সে আলোচনায় না যাই। হুম হুম যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা একটা বেসিক দাবিকে ঘিরে এই আন্দোলনটাকে যে পর্যন্ত নিয়ে এসেছে, কোনো হুম রাজনৈতিক লেজুড় বা সম্পৃক্ততা ছাড়া, দলীয় রাজনীতির সম্পৃক্ততা ছাড়া এইখান থেকে সামনে নিয়ে যাওয়ার যে পথ, এইটা হুম ছাত্রদের একার পক্ষে আর সম্ভব না। ছাত্রদের একার পক্ষে যতদূর আনার তারা সে পর্যন্ত নিয়ে এসে দিয়েছে। শেখ হাসিনা বা তার সরকার এই আন্দোলনটাকে এখন এমন একদিকে ঘুরিয়ে দিয়েছে যে এই আন্দোলনটাকে যদি এই যেদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেদিকে এটাকে শেষ প্রান্তে না নিয়ে যাওয়া যায়, তাহলে এইটা আহ দেশের জন্য, এই গত 15 বছরে আমরা যত বিপদ আপদ দেখেছি দেশের উপরে, দেশের মানুষের উপরে, হুম এটা বিপদের নতুন অধ্যায় শুরু হবে। এবং আমি পরিষ্কার করে বলি, সতর্ক করে বলি, নতুন অধ্যায়ের যে বিপদ আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা গত 15 বছরের চাইতে অনেক অনেক বেশি নির্মম হবে, অনেক অনেক বেশি অমানবিক, অন্ধকার আচ্ছন্ন হবে, এবং সেখান থেকে বের হবার আর কোনো পথ থাকবে না। তো এখন যেটা বললাম যে নতুন যেদিকে আন্দোলনটার বাঁক ঘুরিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা, হুম এই দিকে এটাকে শেষ গন্তব্যে নিতে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ক্ষমতাসীনদের বাইরে, হুম সকল সামাজিক শক্তি, সকল পেশাজীবী শক্তি, বুদ্ধিজীবী, শিল্প সংস্কৃতির লোক, প্রত্যেককে, নাগরিক সমাজ, সবাইকে একটা বৃহত্তর জাতীয় ঐক্যের জায়গায় আসতে হবে। এইটা আবার ঐক্য বললে বাংলাদেশের মানুষ আবার মনে করে ডক্টর কামালের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট। মানে বাংলাদেশের মানুষকে এগুলা খুব বেশি শুনতেও চায় না। আমরা আসলে চানাচুর পছন্দ করি, মজাদার কথাবার্তা বেশি পছন্দ করি। মানে চানাচুর বেশি খেলে তো আবার গ্যাস্ট্রিক হয়, কিন্তু যে সমস্ত খাবার শরীরের জন্য উপকারী ওটা আমরা খেতে চাই না। ধরেন করল্লা হুম কিংবা পেঁপে ভর্তা, এগুলো আমরা খেতে চাই না, আমরা চানাচুর বেশি খেতে চাই। যেমন গত হুম 24 ঘন্টা আপনি দেখবেন একটা নিউজ করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা হুম খুব পপুলার হয়েছে, লাখে লাখে মিলিয়নে মিলিয়নে শেয়ার হয়েছে, চানাচুর। আরেকটা নিউজ বেরিয়েছে, সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানকে আইসোলেট করা হয়েছে, মানে বন্দি করার মতো করা হয়েছে। ও, আমি দেখলাম আমাদের পরিচিত বন্ধু বান্ধবরা এটা দলে দলে শেয়ার অনেক করছে। খবর, রাইট। আচ্ছা, তারপরে আমাদের আমাদের সহকর্মী ছোট ভাই মারুফ মল্লিকের একটা পত্রিকা বের করে সে এখন, সেখানে নিউজ করে দিয়েছে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়, সেটা তো প্রচুর শেয়ার হয়েছে। এবং আরেকটা নিউজ আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি, সেটা হলো এতজন কর্নেল পদত্যাগপত্র জমা দিয়েছে। আচ্ছা ভাই, এই 3 জন বা 13 জন বা 30 জন কর্নেল পদত্যাগ করলে বাংলাদেশের কি যায় আসে? মানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাবে? তো এইগুলো আমরা খুব চিপ জিনিস নিয়ে আমরা আসলে ব্যস্ত হয়ে পড়ি। তো আমি জাতীয় ঐক্য প্রসঙ্গে কথাটা বললাম। জাতীয় ঐক্য মানে রাজনৈতিক অরাজনৈতিক সকল শক্তির ঐক্য লাগবে, নাইলে এই লড়াইয়ে বাংলাদেশ হেরে যাবে, জনগণ হেরে যাবে। ঐক্য ছাড়া হবে না। সাগর, আপনাকে একটা জিনিস বলি, এরশাদ, জেনারেল এরশাদ শেখ হাসিনার তুলনায় শিশু স্বৈরাচার ছিল, শেখ হাসিনার তুলনায় শিশু স্বৈরাচার ছিল। সেই হুম। শিশু বা দুর্বল স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ 9 বছর লড়েছিল সমস্ত। কিন্তু ভলিউমটা একটু কমছে, জি বলুন। জি। তো বললাম যে এইটা আপনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আমি আপনাকে একটু কারেকশন করছি, এইটা মুক্তিযুদ্ধ কালের যে 9 মাস, ওই 9 মাস ব্যতীত আপনি সমগ্র ব্রিটিশ শাসন বলেন, আপনার পাকিস্তানের 23 বছর বলেন, এই পুরো সময়কালে কখনো রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এত অল্প সময়ে এত মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি রাষ্ট্র কর্তৃক। সুতরাং এইটা মানে আধুনিক ইতিহাসে বিরল ঘটনা আমাদের এই ভূখণ্ডের জন্য। তো এটা হলো একটা বিষয়। কিন্তু শেখ হাসিনা এই কাজটা অবলীলায় করেছেন, এবং করবার পরে আপনি বললেন যে তিনি তার বক্তৃতায় এবং তার সঙ্গে যারা আছেন তাদের বক্তৃতায় তারা এই হত্যাকাণ্ডের, গণহত্যার বিষয়টাকে বেমালুম চেপে গিয়ে তারা বরং নির্যাতিত, তারা তাদের ছাত্রলীগের কর্মী সমর্থক খুন হয়েছে বা নির্যাতিত হয়েছে সে কথা বলছে, কথিত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা বলছে। এটাই হচ্ছে শেখ হাসিনার এই শাসনকালের সবচাইতে বড় স্ট্র্যাটেজি বা কৌশল। মানে নির্লজ্জতার এটার কোনো সীমারেখা থাকবে না, লজ্জাহীনতার কোনো
মানে এটা অতীতে কোনো ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না যে এত নির্লজ্জ নেতা বা রাষ্ট্র ক্ষমতায় আসীন কোনো ব্যক্তি এতটা নির্লজ্জ। দিনকে রাত এবং রাতকে দিন বানিয়ে দেওয়া, ওই জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার মতো আর কি, যে অদ্ভুত এক আঁধার এসেছে হেথায়। মানে ওই কবিতার মূল কথা হলো, যারা অন্ধ, একটা বিষয় হয়েছে কি, কেউ কেউ বিস্মিত হন মানে এই এই যা ঘটছে, শেখ হুম হাসিনার এই নির্লজ্জ মিথ্যাচার কিংবা অবলীলায় এসব খুন অব্যাহত রাখা এবং সবকিছু স্বাভাবিক আছে এটা দেখানোর চেষ্টা, হুম আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে আমি অবাক হই না। না হবার কারণ হলো, আমি একদম শুরু থেকেই দেখেছি যে এই ক্ষমতাসীনরা শেখ হাসিনার নেতৃত্বে এই কৌশলটাকেই তাদের টিকে থাকার প্রধান কৌশল হিসাবে নিয়েছে। মানে এখানে হুম কোনো নতুনত্ব কিছু নেই। তাদের যে ব্রুটালিটি, তাদের যে হিংস্রতা, তাদের যে পৈশাচিকতা, কিন্তু আবার এগুলা চালানোর পাশাপাশি একসঙ্গে কথিত উন্নয়নের প্রপাগান্ডা চালানো, শান্তিতে রেখেছি, দেশ এগিয়ে হুম যাচ্ছে, মানে এই দুটো জিনিস সমান্তরালে টেনে নিয়ে যাওয়াটা হচ্ছে এই ক্ষমতাসীনদের প্রধান বৈশিষ্ট্য। যে হুম তারা নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে কিন্তু চিৎকার করে বলছে যে আমরা আলোর দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্যখানে। সমস্যাটা হয়ে গেছে অন্যখানে বলতে, যে এই যে তারা অবলীলায় এই কাজগুলো করছে, এই খুন খারাপি, দমন পীড়ন, গণহত্যা চালাচ্ছে, আবার একেবারে এই দিব্যি একজন ভালো মানুষের মতো বলছে যে না আমি তো কিছু করিনি, সবকিছু তোমরা করেছো, আমাদেরকে তোমরা মেরেছো, আমরা তো ভালো কাজ করছি, ভালোর দিকে নিয়ে যাচ্ছি। হুম তাদের এই চরিত্র আমরা হুম কেউ কখনোই এই জিনিসটা বুঝবার চেষ্টা করিনি ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকেই আমরা বুঝবারই চেষ্টা করিনি যে শেখ হাসিনার নেতৃত্বে এই ক্ষমতাসীনরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে অনেক আগে থেকে। এবং আজকে যখন তারা এই যে পরপর তিনটে ভুয়ো ইলেকশন, মানে ডামি ইলেকশন বা ভুয়া নির্বাচন করলো, হুম অবলীলায় নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে দিল, কোনো রাগঢাক নেই, কোনো সংকোচ লাজ লজ্জা নেই। তারপরে তারা বলছে তারা পৃথিবীতে, মানে শেখ হাসিনা অসংখ্যবার বলেছেন যে তিনি গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। মানে এই যে এগুলো বলে বলে দেশটাকে একটা মধ্যযুগীয় বর্বর জনপদে পরিণত তিনি করছেন, এই জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝবার চেষ্টা করেন। এই হুম। বাংলাদেশের মানুষ বুঝবার চেষ্টা না করবার কারণে শেখ হাসিনা আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এবং এতে কোনো সন্দেহ নেই, জনগণের কথা আমি বলছি, আপনার যে দৃষ্টিতে এই দেশটিকে একটা এজন্য ধ্বংস। এজন্য সবচাইতে বড় দায়টা হলো হুম বাংলাদেশের বড় বড়, ধরুন বিএনপির কথা বলি বা জামাত ইসলাম বা অপরাপর, সবার হয়তো সমর্থনের পরিমাণ এক না, কিন্তু হুম বিএনপির মতো একটা দল তো বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থন নিয়েই বিএনপি একটা হুম রাজনৈতিক দল, এটা কিন্তু একটা শক্তি। এই যে রাজনৈতিক দল, এই যে শক্তি, সে কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে একটা দল আহ, পরিচালনা করছে বা একটা দলের নেতৃত্ব দিচ্ছে, হুম এই দলটা যদি এই বাংলাদেশ 15-16 বছর ধরে কোথায় যাচ্ছে এটা আজ থেকে আরো 10-12-15 বছর আগে বুঝতে সক্ষম হতো, ঠিকঠাক মতো বুঝবার চেষ্টা করতো, তাহলে কিন্তু শেখ হাসিনা দেশটাকে এখানে নিয়ে আসতে পারতো না। কারণ যদি তারা এটা বুঝতে পারতো, সে অনুযায়ী তারা পাল্টা কৌশল ঠিক করতো এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নিত।